সুনিতা উইলিয়ামসের সফল অবতরণ নিয়ে আলোচনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে কল্পনা চাওলার প্রসঙ্গ আলোচনার মধ্যে আসবে। দুদিন আগে 17ই মার্চ ছিল কল্পনা চাওলার জন্মদিন। যেদিন সুনিতা উইলিয়ামসের সফল অবতরণ হচ্ছে কল্পনা চাওলার জন্মদিনের ঠিক দুদিন পরে। কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। সুনিতা উইলিয়ামস একটা ইন্টারভিউতে বলছেন যে কল্পনা তার শুধু ভালো বন্ধু ছিলেন না, তার পরামর্শদাতা পর্যন্ত ছিলেন। আমি এইখানে এই বিষয়টা নিয়েই একবার সন্দীপবাবুর কাছে আসবো। আমি বলছি, এক তো হচ্ছে সফল অবতরণটা সম্ভব, যেটা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে হলো, সেদিন কল্পনা চাওলার ক্ষেত্রে কি কারণে হয়নি? কোথাও কি কোনো ত্রুটি ছিল, নাকি আপনার মনে হচ্ছে যে কল্পনা চাওলার ভুল থেকে শিক্ষা নিয়ে সত্যি প্রযুক্তি একটা বড় কারণ, যে প্রযুক্তি এবং বিজ্ঞান অনেকটা মাঝখানে এগিয়ে গিয়েছে, সেই কারণে ভুল থেকে শিক্ষা নেওয়া একটা দিক, এবং দ্বিতীয়ত প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রগতি, সেই কারণে আজকে সফল অবতরণটা করা সম্ভব হয়েছে? কোনটা মনে হচ্ছে আপনার? আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে প্রথম কথা আমি কমপ্লিটলি এগ্রি করি। আগে যিনি ভদ্রলোক বললেন যে তারা খুব চন্দনে, একটা কথা আমি কাল থেকে বলে যাচ্ছিলাম যে আমরা যতই ওনাদেরকে অ্যাবান্ডেন্ট কিংবা স্ট্যান্ডার্ড মনে করি, ওনারা কি মনে করেন যে তারা স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু কোনোদিনও আমাদের ওনাদের দেখে মনে হয়নি। যখন ওরা স্পেস ক্রাফটে ছিলেন তখনও কিন্তু তারা সব হাত নাড়তেন এবং আনন্দের সঙ্গে প্রত্যেকটা এক্সপ্রেশন ছিল। অর্থাৎ তারা কাজে খুব আনন্দ পাচ্ছিলেন। দ্যাট ইজ বেস্ট ল্যাবরেটরি অন আর্থ। কাজে তারা মনোযোগ দিয়ে কাজ করছিলেন এবং তারা কমপ্লিটলি সুস্থ এবং মানসিকভাবে ক্রিয়েটিভ। আচ্ছা, এবার আসছি আমি কল্পনা চাওলার সঙ্গে সুনিতা উইলিয়ামসের কম্প্যারিজনে। কল্পনা চাওলার সময়তে আমরা স্পেস শাটলে করে জিনিসপত্র নিয়ে যেতাম। স্পেস শাটলে আপনারা জানেন যে স্পেস শাটলটা একটা বড় এরোপ্লেনের মতো, এবং তার একটা দিক পুরোপুরি শিল্ড আছে, এবং যে এই যে হিট শিল্ড যেটা, এবং ডানার ওপরে যে শিল্ডগুলো আছে সেগুলো আরও স্ট্রং হিট শিল্ড। এবার যে কলম্বিয়াটা ডিজাস্টার হলো, সেই কলম্বিয়াটা বেশ কয়েকবার অলরেডি গিয়ে ফিরে এসেছে। প্রত্যেকবারই ফিরে আসার সময় হিট শিল্ডগুলোর মধ্যে বেশ কিছু হিট শিল্ড খুলে খুলে পড়ে যায়। তো ফলে সেগুলো রেগুলার চেক করা হয়, আবার আঠা দিয়ে সেটে দেওয়া হয়। এবার চোখের সামনে যখন কল্পনা চাওলারটা লিফট অফ হচ্ছে, তখন এত জোরে কাঁপছিল যে একটা দুটো হিটসিল ওপর থেকে খুলে গিয়ে ডানার ওপরে যে হিটসিলগুলো ছিল তাদের একটা দুটোকে নক আউট করে দিয়েছে। এটা চোখের সামনে দেখা যাচ্ছে, এমনকি লিফট অফের সময়তেই। সেই সময়তেই অনেকের ধারণা, আপনি ইন্টারনেট ঘেটে দেখতে পারবেন, যে নাসা অলরেডি বুঝে ফেলেছিল যে এই যে মিশনটা অলরেডি জাস্ট রওনা দিল, সেটা কিন্তু ফেরত আসবে না। এবং এটা তাই হয়েছে, কারণ হিটশিল্ড একবার যদি ডানার কাছ থেকে চলে যায়, তাহলে এই যে নামার সময়তে যে টেম্পারেচারটা 3000 ডিগ্রি হয়ে যাচ্ছিল, ভেতরকার ইনস্ট্রুমেন্টগুলোকে প্রোগ্রাম করা আছে যে হিট যদি বাড়তে থাকে সেখানে কুলেন্টগুলোকে পাঠাও। সিস্টেমটাকে পুরোপুরি অটোনমাস করা ছিল। এই করতে গিয়ে ওরা ওভার কারেক্ট করতে গিয়ে জিনিসটাকে কিন্তু ভেতরটা হট হলো এবং ডিসইন্টিগ্রেট করে গেল। ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মেথডে, আলাদা একটা কারণ। এইখানে যেটা হচ্ছে যে ফ্রিডম বলে যে স্পেস এক্সের যে ছোট্ট মডেলটা ফিরে এলো, তার নিচের দিকে দেখবেন ছিলেন, নিচের দিকে একটা চার্ট, সেটা তো ক্রু মডিউল যেটা বসে আছে সেটা না ফ্রিডম, এবং তার নিচের দিকটা দেখবেন একটা চার্টুর মতো একটা বড় গোল মতো, শুধু হিট সিলটা সেটার মধ্যেই ছিল। এবং সেই যেহেতু মাত্র দুবার ব্যবহার করা হয়েছে, হিট সিলগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাবসলিউটলি পারফেক্ট অবস্থাতে ছিল এবং একটারও কোনো ড্যামেজ হয়নি। এবং যখন নামছে সেই অ্যাঙ্গেল করে নেমেছে এবং হিট সিল্ডের কোনো রকম ক্ষতি হয়নি। বাকি জায়গায় আপনি দেখতে পাবেন, আজকে দেখেই বুঝতে পারছেন, যাওয়ার সময়কার সেই এই ড্রাগন ফ্রিডমের ছবিটা রাখুন আর আসার সময় ছবিটা রাখুন, দেখবেন বিধ্বস্ত, দেখবেন যে রঙটা পুরো চটে গেছে, লালচে রঙ হয়ে গেছে, কোথাও কোথাও চাকলা উঠে গেছে। তার মানে এত হট একটা জায়গার মধ্যে দিয়ে এসেছে যে পেন্টটা পুরোপুরি কিন্তু পেন্ট যেটা করা হয়েছিল সেটা পর্যন্ত উঠে গেছে। কিন্তু হিট সিল আপনি দেখেন, হিট সিলটা পুরো সিস্টেমটাকে বাঁচিয়ে দিয়েছে। এটা অনেক ছোট সাইজের হিট সিল, মেনটেন করা অনেক সুবিধা, কিন্তু ওইটা ছিল বিশাল হিট সিল, একটা এরোপ্লেনের নিচে পুরোটাই হিট সিল। তার মধ্যে আবার ডানার হিট সিলটা ছিল যাতে ওইখানে সেন্সারগুলো ছিল, তার মধ্যে একটা নক করে চলে গেছে ছাড়ার সময়তে। ফলে এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। যাওয়ার সময়তে হিট সিল কোনোভাবেই প্রকৃতিকে ফেস করেনি, আসার সময়তেও যতক্ষণ না তাকে জেটিশন করা হয়েছে সার্ভিস মডিউলকে, যেটাকে আমরা বলি ট্রাঙ্ক,
যেখান থেকে প্রপালশন ছিল, যেটা ওকে ডিঅরবিট করিয়েছে, সেটা যখন ডিঅরবিটেড হলো এবং জেটিসান হলো, ততক্ষণ অবধি কিন্তু হিটশিল্ডে ঢাকা ছিল। অর্থাৎ হিটশিল্ড কখনোই এক্সপোজড হয়নি। যাওয়ার সময় থেকে শুরু করে ফেরার জেটিসান অবধি হিটশিল্ড কিন্তু কোনোভাবে এক্সপোজড হয়নি। কিন্তু যখন যাচ্ছিল স্পেস শাটল কলম্বিয়া, এন্টায়ার নিচের সার্ফেসটা হিটশিল্ড ছিল টোটালি এক্সপোজড, এবং সেটা যখন ঝাঁকুনি দিয়ে রকেটটা উঠছে অলরেডি হিটশিল্ড খুলতে শুরু করে দিয়েছে। এবং এই কারণে নাসা আলটিমেটলি যে ফেজ আউট করলো স্পেস শাটলকে, আপনাকে বুঝতে হবে স্পেস শাটল না হলে কিন্তু আইএসএসটা হতো না। এই যে আজকে 100 মিটারের একটা আইএসএস ওখানে ভেসে বেড়াচ্ছে, তার প্রতিটি কম্পোনেন্ট তিলে 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 এই স্পেস শাটলকে নিয়ে যেতে হয়েছে। এবং স্পেস শাটল নিয়ে যাওয়ার পরে যখন দেখা গেলো আইএসএসের কনস্ট্রাকশন কমপ্লিট, তারপরে স্পেস শাটলটাকে ফেজ আউট করা হয়েছে। ফলে স্পেস শাটলের বিশাল কন্ট্রিবিউশন আছে, কিন্তু অনেক বেশি খরচ সাপেক্ষ, অনেক বেশি মেনটেনেন্স করার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল নাসার কাছে যে সিস্টেমটাকে চালিয়ে যাওয়ার। ওদের কাছে 5টা স্পেস শাটল ছিল, তার মধ্যে চ্যালেঞ্জের ডিজাস্টার হচ্ছে 1986 সালে, আর দিকে 2002 একটা লস হলো আমাদের কলম্বিয়া। ফলে এগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ এবং এগুলোকে ওরা আর মেনটেন করতে পারছিল না। বেশ, আমি সন্দীপবাবু আবার আপনার কাছে ফিরবো। একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, যেতে যেতে এই যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছে, নিঃসন্দেহে সব থেকে ইতিবাচক এবং উজ্জ্বলতম ছবি। এই 4 জন নভশ্চর নিরাপদে তারা ফিরলেন এবং দৃশ্যত তারা ভীষণ চনমনে এবং মানসিকভাবে অত্যন্ত সুস্থ বলে মনে হচ্ছে।